আজকে আমরা পাইথনের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব, তা হলো ভেরিয়েবল। ভেরিয়েবল কি এবার একটু দেখে নিই। ভেরিয়েবল হলো একটি নাম যা মেমোরিতে সংরক্ষিত মানকে নির্দেশ করে। এটি এমন একটি কন্টেইনার যা তথ্য ধরে রাখে এবং প্রোগ্রাম চলাকালীন সময়ে মান পরিবর্তন করা যায়। এবার এটা একটু বুঝে নিই ভালো করে। এটি এমন একটি নাম যা মেমোরিতে সংরক্ষিত মানকে নির্দেশ করে। এটার মানে কি? অর্থাৎ মেমোরিতে যে মানটা বা যে ভ্যালুটা স্টোর করা আছে সেইটাকে নির্দেশ করা হয়। বুঝতে পারলাম? মেমোরিতে একটা মান স্টোর করা আছে, সেই মানটাকেই নির্দেশ করবে। আচ্ছা, এটি এমন একটি কন্টেইনার মানে পাত্র, যা তথ্য ধরে রাখে। মানে আমি ধরে রাখতে পারি এটা একটা গ্লাস বাটির মতো একটা পাত্র, বোঝার সুবিধার্থে, যার ভেতর তথ্য থাকে, অর্থাৎ ডেটা থাকে, এবং প্রোগ্রাম চলাকালীন সময়ে মান পরিবর্তন করা যায়। এবং প্রোগ্রাম যখন চলতে থাকে এর মান পরিবর্তন হতে থাকে। এবারে আমরা চলরাশির উদাহরণ দেখে নিই। প্রথম উদাহরণটা লক্ষ্য করি। এক্স বলে একটা ভেরিয়েবল নিয়েছি আমরা, তার মান আমরা রেখেছি 10, অর্থাৎ এক্স এর ভেতর 10 স্টোর করা আছে। এক্স বলতে এক্স মেমোরি একটা লোকেশন নিয়েছে, সেই মেমোরি লোকেশনে 10 ভেরিয়েবলটা স্টোর করা আছে। ঠিক পরবর্তীতে নেম বলে একটা ভেরিয়েবল নিয়েছি, তার ভেতর উজ্জ্বল সেভ করা আছে। এবার উজ্জ্বলটা দেখো একটু অন্য ধরনের দেখতে, এটা স্ট্রিং আর উপরেরটা হলো ইন্টিজার। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো পরে, অসুবিধা নেই। আচ্ছা, এবারে এটার ব্যাখ্যাটা একটু ভালো করে দেখে নেব। দেখো কি বলেছে, এক্স স্টোরস অ্যান ইন্টিজার 10, মানে এক্স এর ভেতর ইন্টিজার 10ই স্টোর হয়ে আছে, যেটা এক্ষুনি বললাম। আর নেম যে ভেরিয়েবলটা, এর ভেতর স্ট্রিং উজ্জ্বলটা সেভ করা আছে। বোঝাতে পারলাম? এইটা ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে, তার কারণ স্ট্রিং এর নিয়ম হলো ডবল ইনভার্টেড কমা অথবা সিঙ্গেল ইনভার্টেড কমার ভেতর রাখতে হবে। এবারে আমরা ভেরিয়েবল তৈরির কিছু নিয়ম দেখে নেব। প্রথম যে নিয়মটা আমাদেরকে মানতে হবে সেটা হলো ভেরিয়েবলের নামের অক্ষর, সংখ্যা এবং আন্ডারস্কোর থাকতে পারবে। তিনটে জিনিসই থাকতে পারবে, সেটা হলো অক্ষর, সংখ্যা এবং আন্ডারস্কোর। 2 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হলো নাম অবশ্যই অক্ষর অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ সংখ্যা দিয়ে শুরু করা যাবে না, শুধুমাত্র অক্ষর এবং আন্ডারস্কোর দিয়েই শুরু করা যেতে পারে। 3 নম্বর বলে দিল যে সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। 4 নম্বর, পাইথনের কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। আমরা পড়েছি কিওয়ার্ড, এর অর্থ হলো একটা কিওয়ার্ডের নাম ধরে নিচ্ছি আমি, লেখা আছে ফর, এটা একটা কিওয়ার্ড। কোনো একটা ভেরিয়েবলের নাম এক্সাক্ট ফর রাখা যাবে না। অর্থাৎ ফর ইকুয়াল টু 10 করা যাবে না, কিন্তু আমরা করে দিতে পারি ফর এভার ইকুয়াল টু 10, এটা করা যেতে পারে। কেন করা যেতে পারে? ফরটা কিওয়ার্ড, এখানে ফর কথাটা আছে ঠিকই, কিন্তু আসল শব্দটা হলো ফর এভার, বা যে কোনো কিছু হতে পারে। এক্সাক্ট কিওয়ার্ডটাকে ব্যবহার করা যাবে না। আশা করছি বুঝতে পেরেছো তোমরা। এবারে আমরা দেখব 5 নম্বর যেটা বলছে সেটা হলো পাইথন কেস সেন্সিটিভ, অর্থাৎ নেম এবং নেম আলাদা। অর্থাৎ দেখো এটা স্মল লেটার এবং এটা একটা ক্যাপিটাল, তারপরে এগুলো স্মল, অর্থাৎ দুটো আলাদা। পাইথন বুঝতে পারছে যে এই দুটো আলাদা। বোঝা গেল? এই জন্য এটাকে বলা হয় কেস সেন্সিটিভ। এবারে আমরা দেখব ভেরিয়েবলকে কিভাবে ইউজ করা যায়। প্রথম আমরা দেখব ভেরিয়েবল রিডিক্লারেশন। রিডিক্লারেশন মানে কি? একটু আগে আমরা দেখেছিলাম এক্স ইকুয়াল টু 10, অর্থাৎ ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হলো। রিডিক্লারেশন মানে কি দেখে নেব। একই ভেরিয়েবল আবার নতুন মান বা নতুন টাইপ দিয়ে ঘোষণা করা যায়। অর্থাৎ যে ভেরিয়েবলটাকে একটা আমি ইউজ করেছি সেই ভেরিয়েবলটাকে আবার আমি ইউজ করতে পারি। লক্ষ্য করব
এক্স ইকুয়াল টু 10 করে রেখেছি আমরা। পরবর্তীতে আমরা করেছি এক্স ইকুয়াল টু স্ট্রিং ঢুকিয়ে দিয়েছি এক্স এর ভেতর পাইথন, অর্থাৎ একটা পাত্রে আমরা আগে 10 ইন্টিজার রেখেছিলাম, পরবর্তীতে আমরা এক্স এর ভেতরে পাইথন স্ট্রিংটা রেখে দিলাম, অর্থাৎ পুরনো মানটা মুছে গিয়ে নতুন মানটা সংরক্ষিত হলো এক্ষেত্রে। এবারে দেখব আমরা অ্যাসাইন এ ভ্যালু টু মাল্টিপল ভেরিয়েবলস, অর্থাৎ একাধিক ভেরিয়েবলে একই মান দেওয়া। দেখিনি এ ইকুয়াল টু বি করেছি, যেটা আমরা আগেই করেছি এক্স ইকুয়াল টু 10, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 100, অর্থাৎ এখানে এ বি সি তিনটে ভেরিয়েবলের মানই 100। এটা করা যায় পাইথনে, একসঙ্গে একাধিক ভেরিয়েবলের মান সেম করা যেতে পারে বা অ্যাসাইন করা যেতে পারে। এবার আমরা দেখব অ্যাসাইন ডিফারেন্ট ভ্যালুস টু মাল্টিপল ভেরিয়েবলস, অর্থাৎ একটি লাইনে একাধিক ভেরিয়েবলের বিভিন্ন মান অ্যাসাইন করা। এটা দেখিনি, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এক্স কমা ওয়াই কমা জেড, এখানে তিনটে ভেরিয়েবল নিয়েছি, এখানে পাশে আবার ইকুয়াল টু দিয়ে লিখেছি 1, 2, 3, মানে এক্স এর মান 1, ওয়াই এর মান 2 এবং জেড এর মান 3। প্রতিটা ভেরিয়েবলের মান ভিন্ন, একটা স্টেটমেন্টের মাধ্যমেই আমরা করতে পারি, নয়তো আমাদেরকে করতে হতো এক্স ইকুয়াল টু 1। এই যে স্টেটমেন্ট তিনটা আমরা বোঝানোর জন্য লিখেছি, এই স্টেটমেন্ট তিনটা এটা কিন্তু বোঝানোর জন্য স্টেটমেন্ট, আর এটা হলো অ্যাকচুয়াল স্টেটমেন্ট। বোঝাতে পারলাম? আমরা যখন পরবর্তীতে প্রোগ্রামিং ইউজ করব তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। এবারে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হলো পাইথনের গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো এল ভ্যালু অ্যান্ড আর ভ্যালু ইন পাইথন। এল ভ্যালু মানে কি? এল ভ্যালু কথাটার মানে হলো লেফট হ্যান্ড ভ্যালু। দেখিনি, এল ভ্যালু হলো একটি মেমোরি লোকেশন যা ইকুয়াল টু চিহ্নের বামে থাকে এবং যেটি কোনো মান সংরক্ষণ করতে পারে, অর্থাৎ এটি এমন একটি ভেরিয়েবল যা মান অর্থাৎ ভ্যালু সঞ্চয় করে রাখতে পারে। অর্থাৎ যখন আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, বাম দিকে যেটা থাকে সেটাকে বলা হয় এল ভ্যালু। আচ্ছা, এল ভ্যালু যদি থাকে তাহলে একটা আর ভ্যালুও থাকবে। দেখিনি আর ভ্যালু, আর ভ্যালু হলো কোনো মান বা এক্সপ্রেশন যা ইকুয়াল টু চিহ্নের ডানে থাকে, যা এল ভ্যালুতে বসে বা সেট হয়। বুঝতে পারলাম? বেশ, যেটা এল ভ্যালুতে বসবে এবং সেট হবে। এবার এটা উদাহরণের সাহায্যে একটু বুঝি এবং দেখি। করেছি এখানে এক্স ইকুয়াল টু 10, যেটা আমরা একটু আগেও বুঝেছি, এই লাইনটা আমরা বুঝেছি অলরেডি। এক্স ইকুয়াল টু 10 অর্থাৎ এক্স এর ভেতর 10 স্টোর করা আছে। এবার আমরা পরের লাইনটা দেখবো কি লিখেছে। এক্স এল মান, এক্স হলো এখানে এল মান অর্থাৎ লেফট হ্যান্ড ভ্যালু, এবং 10 হলো আর মান অর্থাৎ রাইট হ্যান্ড ভ্যালু। এবার সংজ্ঞাতে যাব। এল ভ্যালু হলো একটি মেমোরি লোকেশন, অর্থাৎ এক্স হলো একটি মেমোরি লোকেশন যা ইকুয়াল টু চিহ্নের বাম দিকে থাকে, একদম বাম দিকে আছে, এবং যেটি কোনো মান সংরক্ষণ করতে পারে। একদম ঠিক, এক্স একটা মান সংরক্ষণ করতে পারে, অর্থাৎ এটি এমন একটি ভেরিয়েবল যা ভ্যালু সঞ্চয় করে রাখতে পারে, অর্থাৎ এক্স এর ভিতরে আমরা কোনো ভ্যালু স্টোর করাতে পারি। আর ভ্যালু হলো কোনো মান বা এক্সপ্রেশন, আর ভ্যালু হলো কোনো মান বা এক্সপ্রেশন, এখানে এক্সপ্রেশন দিনে আমরা একটা মান দিয়েছি বা ভ্যালু দিয়েছি, যা ইকুয়াল টু চিহ্নের ডান দিকে থাকে, একদম ঠিক ডান দিকে আছে 10, এবং যা এল ভ্যালুতে বসে এবং সেট হয়, অর্থাৎ যেটা এল ভ্যালু বা লেফট হ্যান্ড ভ্যালুর ভিতরে ঢোকে। আশা করছি বুঝতে পেরেছো তোমরা। এবার আরেকটা বিষয় সম্পর্কে আমরা জানবো, বোনাস টিপ হিসেবেই বলছি এটাকে। এ কমা বি ইজ ইকুয়াল টু বি কমা এ করা যেতে পারে। ভালো করে বুঝবো এটা, এটা পাইথনের একটা বিশেষ বৈশিষ্ট্য, অর্থাৎ এক লাইনে দুটি ভেরিয়েবলের মানকে অদল বদল করা যায়, মানে সোয়াপিং। এর বাদিকে যেটা থাকে তার মানে কি, এ ভেরিয়েবলের ভেতর বি এর মানটা ঢুকে গেল, আর বি ভেরিয়েবলের ভেতর এ এর মানটা
ঢুকে গেল, এর মানে পুরনো এর মানটা ঢুকে গেল। আশা করছি বুঝতে পেরেছো তোমরা। এটা অন্য কোথাও করা যায় না, এটা করার জন্য মোটামুটি 3 লাইন বা 4 লাইন লিখতে হয়, কিন্তু পাইথনে এটা 1 লাইনের মধ্যেই করা যায়। এটা আমরা পড়েছিলাম একটু আগে যে ওই অ্যাসাইন ডিফারেন্ট ভ্যালুস টু মাল্টিপল ভ্যালুস, ওটার মাধ্যমে করা যায়। এবারে যেটা দেখবো সেটা হলো পাইথন মন্তব্য এবং স্ট্রিং লিটারেল উদাহরণ সহজে ব্যাখ্যা করবো আমরা। মন্তব্য কি? কমেন্টস হলো, মন্তব্য বা কমেন্টস হলো কোডের এমন লাইন যা পাইথন দ্বারা এক্সিকিউট হয় না। এগুলি সাধারণত কোডকে বোঝানো এবং বুঝতে সাহায্য করার জন্য লেখা হয়। মানে এমন কিছু লাইন আছে যেগুলো এক্সিকিউট হবে না। এবার একটু বুঝবো। আমরা ছোটবেলায় যখন অঙ্ক করতাম, মানে আমি ক্লাস 10-এর কথা বলছি বা 9-এর কথা বলছি, আমরা অনেক অঙ্ক করতাম যার ডান দিকে আমরা এরকম করে লিখতাম, এরকম করে লিখতাম যে x ইকুয়াল টু এক্স স্কোয়ার বা এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এরকম কিছু একটা লিখেছি ধরে নিচ্ছি আমরা। এটা ভুল লিখেছি যদিও আমি এখানে। এইরকম কিছু লেখার ক্ষেত্রে বা আমি যদি কোনো ফর্মুলা ইউজ করি, সেখানে আমি লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরকম যখন লিখতাম আমরা এইগুলো কি আমার অঙ্ক? এটা যেটা লিখেছি সেটা কি আমার অঙ্ক? না, এটা অঙ্ক না। তাহলে এটা কি? এটা অঙ্ক না, কিন্তু এই দিকে লেফট সাইডে আমরা যে অঙ্কগুলো করতাম সেইটাকে বোঝার সুবিধার্থে বা স্যার বা ম্যাডাম যাতে ভালো করে বুঝতে পারে তার জন্য আমরা ডান দিকে লিখতাম। এই কাজটাই আমরা করব পাইথনে, যাকে বলবো আমরা কমেন্ট। কমেন্ট হলো এমন লাইন যা পাইথন দ্বারা এক্সিকিউট হয় না, অর্থাৎ এটা কোনো কাজ করবে না। এগুলি সাধারণত কোডকে বোঝানো বা বুঝতে সাহায্য করার জন্য লেখা হয়। বুঝতে সাহায্য মানে আমি একটা কোড লিখেছি, 10 দিন পর আমি নিজেই ভুলে যাবো তো কি লিখেছি, কি থিওরি ইউজ করেছি, সেটা যদি আমি পাশে লিখে রাখি তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তার জন্য ইউজ করা হয় কমেন্ট। এবার কমেন্টের ব্যবহার সম্পর্কে আমরা একটু জানবো। পঠনযোগ্যতা অর্থাৎ রিডেবিলিটি বাড়ায়। এটি জটিল কোডকে সহজে বুঝতে সাহায্য করে। অর্থাৎ জটিল কোনো একটা কোড আছে, তার পাশে আমি একটা কমেন্ট লিখে রেখে দিয়েছি, এই কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এখানে কি অপারেশন বা কি কাজ করা হয়েছিল। এবারে এটার এক্সপ্লেনেশন কিরকম? কোডের একটি অংশের উদ্দেশ্যে বা যুক্তি স্পষ্ট করে, বিশেষ করে যদি তা সহজে বোঝা না যায়। অর্থাৎ কোডে এমন কিছু একটা করে রেখেছি যেটার এক্সপ্লেনেশন দরকার, বা আরেকজন যাতে, অন্য প্রোগ্রামার যাতে কোডটা দেখে বুঝতে পারে যে কি লেখা হয়েছে। কারণ অনেক সময় আমরা এমন কাজ করি যে সমস্ত প্রোগ্রামটা আমি কাজ করব না, আমার কাছে একটা পার্ট এসছে, অন্য প্রোগ্রামারও যাতে সেই আমার কোডটা দেখে ইজিলি বুঝতে পারে, তার জন্য তার একটা এক্সপ্লেনেশন দরকার পড়ে। সেই এক্সপ্লেনেশনটার জন্য আমরা অনেক সময় কমেন্ট ব্যবহার করি। সহযোগিতা, এক্ষুনি যেটা বললাম, এটি অন্যান্য ডেভেলপারদের বা পরে নিজের কোড বুঝতেও সাহায্য করে। নিজেই বুঝতে পারছি না যে কী করেছে আমি 1 সপ্তাহ আগে বা 1 মাস আগে, তা তো মুশকিল। সেইটার জন্য আমরা কমেন্ট ব্যবহার করব। এবার এই কমেন্টের টাইপস দেখে নেব, অর্থাৎ রকম ফের। একটাকে বলছি আমরা সিঙ্গেল লাইন কমেন্ট, বুঝতেই পারছি একক লাইন কমেন্ট। একটি একক লাইন মন্তব্য শুরু হয় হ্যাশ চিহ্নটা দিয়ে। হ্যাশের পর যা কিছু থাকবে তা পাইথন উপেক্ষা করবে, অর্থাৎ হ্যাশের পর যা কিছু লিখবো আমি সেগুলোকে ধরা হবে সব কমেন্ট। একটা উদাহরণ দেখে নিই। হ্যাশের পর লিখেছি এটি একটি একক লাইন মন্তব্য, অর্থাৎ এটাকে পাইথন কমেন্ট হিসেবে ধরবে। এটা একটা পাইথন স্টেটমেন্ট। এরপরে লিখেছি এটি একটি কমেন্ট প্রিন্ট করে, অর্থাৎ হ্যাশের পরে যে লিখেছি কথাটা, এই কথাটাকে পাইথন এক্সিকিউট করবে না। কিন্তু এই লেখাটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে আগের লেখাটা, অর্থাৎ প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এই লেখাটা কি কাজ করবে। বোঝাতে পারলাম? বেশ।
এবার কমেন্ট আরও বিভিন্ন রকমের হতে পারে, তার মধ্যে আর একটা ধরন হলো মাল্টি লাইন কমেন্ট বা একাধিক লাইন মন্তব্য। যখন আমরা একাধিক লাইনে মন্তব্য বা কমেন্ট লিখি তখন তাকে মাল্টি লাইন কমেন্ট বলা হয়। পাইথনে মাল্টি লাইন কমেন্ট লেখার দুটি প্রচলিত পদ্ধতি রয়েছে, অর্থাৎ একাধিক লাইনে যদি কমেন্ট চলে যায় তাকে বলা হয় মাল্টি লাইন কমেন্ট। পদ্ধতিগুলো দেখে নিই আমরা। 1 নম্বর পদ্ধতি হলো হ্যাশ ব্যবহার করে, দেখিনি। হ্যাশের মাধ্যমে তো আমরা সিঙ্গেল লাইন কমেন্ট করতেই পারি, চাইলে আমরা ভেঙে ভেঙে মাল্টি লাইনও করতে পারি। কিরকম? দিস ইজ এ মাল্টি লাইন কমেন্ট, ইট এক্সপ্লেইনস দ্য ফলোয়িং ব্লক অফ কোড। এখানে দেখো দুটো লাইন লিখেছি আমরা, দুটোই লিখেছি আমরা হ্যাশ দিয়ে। আচ্ছা, এই দুটো হ্যাশ দিয়ে যে লিখেছি আমরা এটাকে বলা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। এবার তারপরের লাইনে লিখেছি আমরা একটা কোড, এই কোডটা এক্সিকিউট হবে কিন্তু প্রথম দুটো লাইন এক্সিকিউট হবে না, কারণ এই দুটো কমেন্ট। আচ্ছা, এবারে আমরা দেখব ট্রিপল কোটেড স্ট্রিং ব্যবহার করে যে আমরা কমেন্ট ব্যবহার করতে পারি। দেখিনি, 3টে সিঙ্গেল কোট অথবা 3টে ডবল কোট এর মাধ্যমে মাল্টিলাইন স্ট্রিং লেখা যায়। যদি স্ট্রিংগুলো কোনো ভেরিয়েবলে সংরক্ষিত না হয় তাহলে পাইথন এগুলোকে উপেক্ষা করে, অর্থাৎ যে ওই স্ট্রিংগুলো যদি কোনো ভেরিয়েবলে স্টোর হয় তাহলে তো সেটা স্ট্রিং হিসেবে স্টোর হয়ে যাবে। যদি সেটা না হয় তাহলে সেটাকে পাইথন উপেক্ষা করবে বা অ্যাভয়েড করবে, অর্থাৎ এগুলি কার্যকরভাবে মাল্টিলাইন বক্তব্য হিসাবে কাজ করবে। বুঝতে পারলাম? আচ্ছা, এবার এটার একটা উদাহরণ দেখে না। This is a multi-line comment written using a triple quoted string. Python will ignore it. এটি 3টি লাইন জুড়ে লেখা হয়েছে, যেহেতু প্রথমে 3টে সিঙ্গেল কোট শেষে 3টে সিঙ্গেল কোট, সুতরাং পাইথন এটিকে অ্যাভয়েড করবে। আশা করছি বুঝতে পারছো তোমরা। বেশ, যদি কোনো বিষয় সম্পর্কে বুঝতে অসুবিধা হয় তাহলে আবার ভিডিওটা আবার প্রথম থেকে দেখো বা সেই জায়গা থেকে দেখো, আর তারপরেও যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাও, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ।